লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব 58 শেষাংশ। তোমার স্বপ্নের পুরুষ বেবি গার্ল। অ্যানির চোখে মুখ অন্যরকম হয়ে যায়। ঘাড় বাঁকা করে তাকিয়ে বলে, কি বলতে চাইছেন? আমার স্বপ্নের পুরুষ সম্পর্কে আপনি কতটুকু জানেন? নিক খাপছাড়াভাবে হাসলো। অ্যানির গলায় আঙুল দিয়ে স্লাইড করে ফিসফিস করে, স্বপ্নের পুরুষ কেমন তোমার? কেমন পুরুষ চাও? অ্যানির শরীর শিরশির করে ওঠে। নিকের আঙুল গলা বেয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে। অঘটন থেকে বাঁচতে অ্যানি খপ করে নিকের হাত চেপে ধরে। কাপা চোখ মুখ নিয়ে তাকায় নিকের দিকে। নিক চোখ ছোট ছোট করে তির্যকভাবে চোখ রাখে। ভ্রু নাচাতে অ্যানি কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিকের ধূসর বাদামি চোখে চোখ রাখে। অধরে হাসি ফুটিয়ে বিষাদময় কণ্ঠে বলে, আমি এমন একজন পুরুষকে চেয়েছিলাম যে হবে আমার স্বপ্নের রাজকুমার। আমি চেয়েছিলাম এমন একজনকে যার স্পর্শে ভয়ের কোনো শিহরণ থাকবে না, থাকবে শুধু এক অদ্ভুত প্রশান্তি। আমি চেয়েছিলাম এমন এক জোড়া চোখ যেখানে তাকালে নিজেকে অপরাধী মনে হবে না, বরং মনে হবে আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান নারী। আমার স্বপ্নের পুরুষটি হতো আমার সেই আকাশ, যেখানে আমি ডানা মেলে উঠতে পারতাম। খাঁচায় বন্দি হওয়ার ভয় থাকতো না। তার কণ্ঠস্বর হবে ভোরের শিশিরের মতো শীতল, যা আমার সব অস্থিরতাকে শান্ত করে দেবে। আমি চেয়েছিলাম এমন একজনকে যে আমার নীরবতা পড়তে জানবে, আমার কাঁপুনি দেখে আনন্দ পাবে না, বরং আমাকে বুকে টেনে নিয়ে বলবে, আমি আছি তো। আমি চেয়েছিলাম এমন একজনকে যে আমার হাসির পেছনে নীরবতাটুকু পড়তে জানবে। সে হবে এমন একজন মানুষ যার কাছে গিয়ে দাঁড়ালে আমার নিজেকে খুব ছোট বা তুচ্ছ মনে হবে না, বরং তার বিশাল হৃদয়ের ছায়ায় আমি নিজেকে আরও মহীয়ান অনুভব করব। তার ভালোবাসা হবে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতো স্বচ্ছ। সে আমার উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বরং আমার ইচ্ছেগুলোকে পরম মমতায় গুরুত্ব দিবে। আমি এমন এক পুরুষকে চেয়েছিলাম যে হবে আমার সেই মানুষ যার কাছে আমি নিজের অন্ধকারগুলো নিঃসংকোচে বলতে পারবো। সে আমার বিচার করবে না, বরং আমার ক্ষতগুলোতে ভালোবাসার প্রলেপ দিয়ে দেবে। সে আমার হাতটা এমনভাবে ধরবে যেন সেই হাতের ছোঁয়ায় আমি অনুভব করতে পারি এই পৃথিবীতে আমি একা নই। সে হবে আমার সেই ধ্রুবতারা, যে আমাকে পথ দেখাবে কিন্তু কখনো আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না। আমার রাজকুমার হবে আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার পরমাশ্রয়। কিন্তু নিয়তি আমার গলায় শিকল বেঁধে দিয়েছে। আজ এই বদ্ধ ঘরে আপনার এই নিষ্ঠুর চোখের সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি স্বপ্ন আর বাস্তবতার মাঝে এক বিশাল রক্তের সমুদ্র থাকে। আমি মায়া চেয়েছিলাম গ্যাংস্টার বস, আর আপনি আমাকে দিলেন এক অন্ধকার খাঁচা, যেখানে যন্ত্রণা আছে, চিৎকার করা যাবে না, মন খুলে কাউকে বলতে পারবো না আমি ভালো নেই, আমি ভালো নেই। অ্যানি নীল চোখ থেকে যেন সমুদ্রের পানি গড়িয়ে পড়ছে। বারবার কেঁপে উঠছে ছোটোখাটো শরীরটা। গ্যাংস্টার বসের হাতের বাঁধন শক্ত হয়। অ্যানি দুই চোয়াল শক্ত করে ধরে তুচ্ছভাবে হাসে। নিক জেব্রান কারো স্বপ্নের পুরুষ হতে আশাবাদী নয়। তার যা প্রয়োজন সে ছিনিয়ে নেয়। একজন গ্যাংস্টার বসকে কোমল হতে বলো বেবি গার্ল। কোমলতা দিয়ে কোন বাল ছিঁড়ব? নিক অ্যানির মুখ খুব কাছে ঝুঁকে আসে। তার উষ্ণ ও তামাকগন্ধি নিঃশ্বাস অ্যানির কম্পিত ঠোঁটে আছড়ে পড়ে। সিগারেটের গন্ধ অ্যানি সহ্য করতে পারে না। নিক অত্যন্ত নিচু স্বরে কিন্তু হাড় কাঁপানো ধীরতায় বলে, তোমার স্বপ্নের সেই শুভ্র ক্যানভাসে আমি আজ থেকে কালির দাগ টেনে দিলাম। তুমি এখন থেকে যে নিরাপত্তা খুঁজবে তার নাম হব আমি। আর তুমি যে রাজকুমারকে চাইবে তার নাম হবে নিক জেব্রান। তোমার কল্পনাগুলোকেও আজ থেকে আমার বাধ্যতার শিকলে বেঁধে দিলাম। আমি ব্যতীত অন্য কাউকে কল্পনা করলে অনেক কিছুই ঘটে যাবে। ঝড়ের পূর্বাভাস সম্পর্কে ধারণা দিলাম, তাই ঝড় ওঠার আগে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তোমার। অ্যানি বিদ্রুপ হেসে অন্যদিকে তাকায়, তাচ্ছিল্যভাবে বলে, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে সব ঝড় সামলে নিয়েছি। এইটা আর নতুন কি ঝড়? ছেড়ে চলে যাব সেটা নিয়ে এত ভয়? অ্যানির সেই অবজ্ঞাসূচক হাসি নিক জেব্রানের পাষাণ হৃদয়ে তপ্ত সীসার মতো বেঁধে। নিকের মতো একজন দোদণ্ডপ্রতাপ পুরুষের সামনে দাঁড়িয়ে তাকে ভয় শব্দ দিয়ে বিদ্ধ করার স্পর্ধা সচরাচর কেউ দেখায় না। নিকের শান্ত চোখের আড়ালে থাকা সেই আদিম ও হিংস্র সত্তাটি যেন মুহূর্তে ফনা তুলে দাঁড়ায়। নিকের বলিষ্ঠ হস্তযুগল এবার আর কোনো শিষ্টাচারের ধার ধারল না। তার দীর্ঘ ও শক্ত আঙুলগুলো অ্যানির ধনুকের ন্যায় বক্রকটি দেশ অত্যন্ত নির্দয়ভাবে সুদৃঢ় বেষ্টনীতে আবদ্ধ করল। আকস্মিক এই আকর্ষণে অ্যানি হিতাহিত জ্ঞান হারিয়ে নিকের পাষাণবৎ বক্ষস্থলে আছড়ে পড়লেও নিকের গ্রীবাদেশের পেশিগুলো এক রুদ্ধশ্বাস উত্তেজনায় তিরতির করে কাঁপছিল, যা তার অন্তরের প্রলয়ঙ্কারী ক্রোধের এক নিঃশব্দ বহিঃপ্রকাশ। সে তার মস্তকটি কিঞ্চিত আনত করে অ্যানির কর্ণের সন্নিকটে নিয়ে এলো। নিকের সেই তপ্ত তামাকগন্ধির নিঃশ্বাস
অ্যানির গ্রীবায় এক দহন জ্বালার সৃষ্টি করছিল। নিক তার অধর যুগল দণ্ডপাটি দিয়ে সজোরে দংশন করে এক পৈশাসিক অথচ সম্মোহনী স্মিত হাসি হাসল। সেই হাসিতে কোনো করুণার লেশমাত্র ছিল না, ছিল কেবল একচ্ছদ বিজয়ের আসরিক দম্ভ। সে অত্যন্ত নিচু ও গম্ভীর স্বরে ফিসফিসানির মতো উচ্চারণ করে, এসব ফাকিং ভয় নিক জেব্রানের হৃদয়ে আসে না। অ্যানির হুট করে হাসি পেল খুব। নিকের কথাটা শুনে কেন জানি তার খুব হাসতে ইচ্ছে করছে। নিকের দিকে তাকিয়ে হেসে বলে, তবে কোথাও পালিয়ে যাই। সাথে সাথে গর্জে ওঠে গ্যাংস্টার বস, হারামির বাচ্চা, জবান ছিঁড়ে ফেলবো তোর। নিক খুবলে ধরে অ্যানির পেটের মাংস। অ্যানি ব্যথা পেলেও শব্দ করে হেসে দেয়। অ্যানিকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। খুব ভালো করেই বুঝতে পারছে অ্যানির হাসির কারণ। অ্যানি নিকের শার্টের বোতাম হাতিয়ে বলে, ফাক অফ মিস্টার জেভরান, এভাবে গর্জে উঠলে চলবে? আপনি তো এসব ফাকিং ভয় পান না। নিক খুব শান্ত গলায় বলে, দুর্বল জায়গায় কথা বলতে শিখে গিয়েছো? অ্যানি অবিশ্বাস কণ্ঠে বলে, আমি আপনার দুর্বল জায়গা? নিক শক্ত গলায় অস্বীকার করে বলে, আমার কোনো দুর্বলতা নেই। ইফ ইউ সে দিস কাইন্ড অফ ননসেন্স ইউ উইল গেট বিটেন। অ্যানি বিরক্তিকর চোখে তাকায়, রাগ দেখিয়ে বলে, এত ঘাড়তাড়া কেন আপনি? সহজভাবে বলে দিন। অ্যানি, তোমাকে ছাড়া আমি ঠিকভাবে চলতে পারবো না। নিক ঠোঁট কামড়ে ধরে, হাতের স্পর্শ আরও গভীর করে তোলে। উন্মুক্ত কোমরে শীতল হাতের বিচরণে অ্যানি বারবার ছটফটিয়ে উঠছে। নিক নিচের দিকে তাকিয়ে বলে, জাস্ট দিস ওয়ান থিং ইজ ট্রু বেবি গার্ল, তোমাকে ছাড়া আমি ঠিকভাবে চলতে পারি না। ব্যক্তিগত সূর্য যখন উদিত হয় তখন তোমাকে খুব প্রয়োজন পড়ে যায়। নিকের কথা অ্যানি সরল মস্তিষ্কে এক দুর্ভেদ্য ধাঁধার মতো শোনালো। সে নিকের চোখের সেই প্রলয়ঙ্করী দহন আর ঠোঁটের কোণে ঝুলে থাকা পৈশাসিক হাসির অর্থ উদ্ধারে ব্যর্থ হয়। নিকের বাহুবন্ধনের নিষ্ঠুর চাপ আর গ্রীবাদেশের সেই টানটান ভঙ্গি অ্যানিকে শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি এক মানসিক বিভ্রান্তিতে নিমজ্জিত করছে। অ্যানি তার আয়ত চোখের মণি দুটো সামান্য বড় করে একরাশ বিস্ময় আর অবুঝ আকুলতা নিয়ে নিকের পাথুরে মুখের দিকে তাকালো। তার ললাটে বা কপালে সূক্ষ্ম কিছু ভাঁজ পড়ে যায়। সে অতিশয় অস্ফুট ও কম্পিত স্বরে জিজ্ঞাসা করে, সূর্য উদিত হয় মানে? নিক অদ্ভুতভাবে হাসে, গ্রীবাদেশ নাড়িয়ে দুষ্টু হাসে গ্যাংস্টার বস। অ্যানির চুলে মুখাবয়ব লুকায়িত করে এক দীর্ঘ তপ্ত শ্বাস গ্রহণ করে। অ্যানির গাত্রলগ্নে যে এক অদ্ভুত ঘ্রাণ বিরাজ করছিল তা নিকের দখলদারিত্বের আকাঙ্ক্ষাকে বহুগুণে প্রজ্বলিত করছে। সে যেন অ্যানির প্রতিটি লোমকূপে নিজের আধিপত্যের অলিখিত সিলমোহর অঙ্কিত করছিল। কণ্ঠের খাদ নামিয়ে বলে, আকাশের সূর্য উদিত হয় জমিনকে আলোকিত করার জন্য সৃষ্টিকর্তার ইশারায়, আর আমার ব্যক্তিগত সূর্য নিয়ন্ত্রণ করে আমার ধ্বংসকারী আমার বৈধ বাঁকা হাড্ডি। সবটাই সুন্দরভাবে হয়, তবে জ্ঞান হারিয়ে ফেলো, এটাই সমস্যা। উত্তাপ গ্রহণ করতে শিখো বেবি। নিকের প্রতিটি কথা বুঝতে অ্যানি সাথে সাথে সিটকে দূরে সরে যায়। চোখ মুখ খুঁজে শাসিয়ে ওঠে, বেহায়া নির্লজ্জ লোক এত অশ্লীল কথাবার্তা কিভাবে উচ্চারণ করেন? নিক কিছু বলতে গিয়ে থেমে যায় ফোনের আওয়াজে। ফোনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, অশ্লীল না হলে পুরুষদের বউটিকে না। অ্যানি চোখ মুখ খিচে ফেলে, যেমন ভয়ানক তেমন অশ্লীল। নিক ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রু ভাঁজ করে, কায়েতের নম্বর দেখে বাঁকা হাসে। ফোন রিসিভ করে কানে নিতে কায়েতের রাগান্বিত গলার আওয়াজ, তুই মেরেছিস ইগোরকে, বাস্টার্ড। কায়েতের সেই শ্রুতিকটু গালি শ্রবণ করা মাত্রই নিকের মুখাবয়বে এক ভয়ঙ্কর ও পাথুরে জঠর রাগ ফুটে ওঠে। তার চোয়ালের হাড়গুলো দপদপ করে নড়ে উঠতে চাইছে, যা তার অন্তরালে থাকা সুপ্ত দানবটির জেগে ওঠার অশুভ সংকেত। ললাটের সেই ভাঁজগুলো এখন এক রক্তাক্ত ধ্বংসলীলার মানচিত্র হয়ে ধরা দিচ্ছে। তার ধূসর বাদামি নয়নযুগল হঠাৎ কুঞ্চিত হয়ে এক হিমশীতল শূন্যতায় পর্যবসিত হয়। নিক তবুও হাসল। ভেতরে অগ্নিকাণ্ড জ্বলে যাচ্ছিস কায়াত? ভয় পেয়েছিস? কায়েত অট্টহাসির মতো হাসি দিয়ে ওঠে, পাঞ্চদ, ইচ্ছে করলে তোকে আমি অনেক আগে মারতে পারতাম, শুধু মারেনি, তোকে কঠিন মরণ দিব সেটা ভেবে। ইগরের কাছে আমার কোটি কোটি টাকার হিসেব, এইসব হিসেব চুকাতে না পেরে আমি এখন দেউলিয়া হওয়ার পথে। কথাগুলো বলতে বলতে কায়েত চিৎকার দিয়ে ওঠে। নিক উপহাস করে বলে, ইচ্ছে হয়েছে তাই মেরেছি। নিজের বন্ধুর ছিন্ন বিচ্ছিন্ন লাশ নিশ্চয়ই দেখেছিস। ওকে এমনভাবে মেরেছি যে কেউ দ্বিতীয়বার তাকানোর সাহস করেনি। কেউ ভাই ছবিটাও পোস্ট করতে পারেনি মিডিয়ায়। দেউলিয়া হয়েছে সেটা তো খুশির সংবাদ, থালা নিয়ে বসলে 2 টাকা ভিক্ষে দিব নে। এত চিন্তা করছিস কিসের? আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন টকবক করে ওঠে,
নিকের উপহাস করা প্রতিটা বাক্য কায়াতের শরীরকে যেন জ্বালিয়ে দিচ্ছে। কুত্তার মতো চিৎকার দিয়ে বলে, তোর জীবন আমি জাহান্নাম করব নিক। বসে অনেক তামাশা দেখেছি, অনেক সময়ের অপেক্ষা করেছি, কিন্তু এখন আর নয়। নিক, তুই কি ভাবিস ইগোরকে মেরে তুই জিতে গেছিস? আসল খেলা তো কেবল শুরু হলো। তোর ওই রক্ষিতার দেহটা আমি এমনভাবে ব্যবচ্ছেদ করব যে তুই চিনতেই পারবি না ওটা কোনো নারী নাকি একতাল রক্তাক্ত মাংস। তোর এই প্রাণভোমরার পবিত্রতার যে অহংকার তুই করিস, সেটা আমি তোর চোখের সামনে ধুলোয় মিশিয়ে দেব। আমি ওকে কেবল ভোগ করব না নিক, আমি ওর প্রতিটি দীর্ঘশ্বাস আর কান্নার আর্তনাদ রেকর্ড করে তোকে শোনাবো। ওর ওই ফর্সা শরীরে আমার নখের আঁচড়গুলো যখন তোর নামের উপর দিয়ে বয়ে যাবে, তখন তুই বুঝবি প্রতিহিংসা কারে বলে। আমি ওর আত্মাকে এমনভাবে অপবিত্র করব যে তুই চাইলেও আর কোনোদিন ওকে ছুতে পারবি না। এই রক্ষিতাকে আমি প্রাণে মারব না, কিন্তু ওর শরীর নিয়ে বছরের জ্বালার প্রতিহিংসা মিটাবো। তুই চাইলেও এই মেয়েকে আর গ্রহণ করতে পারবি না। ঘৃণায় তোর নিজের হাত কেঁপে উঠবে। নিজের পরিস্থিতির কথা ভেবে নিজেই চিৎকার করে উঠবি। কায়াতের সে জঘন্য কুরুচিপূর্ণ আস্ফালন নিক জেব্রানের কর্ণে পৌঁছানো মাত্রই তার ধমনীতে থাকা রক্ত যেন উত্তপ্ত লাভার ন্যায় ফুটতে শুরু করে। তার সুগঠিত চোয়ালের পেশিগুলো পাথরের ন্যায় কঠিন হয়ে স্ফীত হতে শুরু করে। ললাটের নীলচে শিরাগুলো এক রুদ্ধশ্বাস উত্তেজনায় দপাদপ করতে থাকে। তার ধূসর বাদামি নয়নযুগল এক নিমেষে রক্তবর্ণ অগ্নিকুণ্ডে পর্যবসিত হয়ে যায়, যেখান থেকে যেন বিচ্ছুরিত হচ্ছিল কেবল বিনাশের তীব্র নীল শিখা। নিক ক্রোধ সামলাতে না পেরে ডিভানের সামনে রাখা কাগজটাকে লাথি মেরে ফেলে দেয়। সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যায় টেবিলটা। কাউচের ওপরে রাখা ল্যাপটপও ছিটকে পড়ে দূরে কোথাও। বিকট শব্দ প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে কেমন ছমছমে করে তোলে রুমটাকে। অ্যানি মুখে হাত দিয়ে পিছিয়ে যায় কিছুটা। নিকের সেই রাগান্বিত অবয়ব, যেটার সম্মুখীন সে বারবার হয়েছিল পালিয়ে যাওয়ার পর জীবন্ত কবর চাবুক দিয়ে আঘাত করা, ওই ভয়ানক দিনটার কথা অ্যানি কোনোদিনও ভুলবে না। এক নরকময় সময় ছিল সেটা তার কাছে। সেদিনের পর থেকে নিকের এই ধ্বংসকারী উন্মাদ রাগটাকে অ্যানি সহ্য করতে পারে না। ভয়ে মুচড়ে যায় তার হৃৎপিণ্ড, নিঃশ্বাস ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অ্যানি পিছাতে পিছাতে দেওয়ালে চেপে ধরে। নিকের কণ্ঠ হতে নির্গত হলো এক বজ্র নির্ঘোষ গর্জন, যা প্রকোষ্ঠের নিশ্ছিদ্র নিস্তব্ধতাকে চূর্ণবিচূর্ণ করে এক বীভৎস প্রতিধ্বনি সৃষ্টি করে। শুয়োরের বাচ্চা, খোদার কসম করে বলছি, যে জিহ্বা দিয়ে তুই আমার স্ত্রীকে বাজে কথা বলেছিস, সে জিহ্বা টেনে না ছেঁড়া অবধি আমার শান্তি মিলবে না। তোর কলিজা মেপে দেখবো আমি কায়াত। ভুলে যাবি না এই মেয়ে আমার জন্য কি। নিকের এই হিংস্র রাগটা দেখে কায়াত অনেক মজা পেল। কিছু ভাঙা শব্দ তার কানেও গিয়েছে। এত বড় প্রলয় ঘটেছে, শোনাটা স্বাভাবিক। কায়েত ওয়াইনে চুমুক দিয়ে কৌতুক করে বলে, রক্ষিতার জন্য এত দরদ, ছ্যা। নিক এবার চিৎকার করলো না, তবে কণ্ঠ ছিল বিষাক্ত সূচের মতো ধারালো। মাথার চুলে হাত দিয়ে বলে, রক্ষিতা নয় সে, ও আমার সাম্রাজ্যের মালকিন, আমার অন্ধকার জীবনের আলো। আমার স্ত্রীকে রক্ষিতা বলে নিজের বিপদ আরও ডেকে আনিস না। কায়েত হুমকিতে ভয় পেল না, বিদ্রুপ করে বলে, স্যার তোর ওই যে এই দিন দেখবো কল্পনা করিনি একজন পতিতালয়ের মেয়ের জন্য চিৎকার করছিস নিক। ভুলে যাস না এই মেয়েকে পাচার কেন্দ্রে রাখা হয়েছিল, আর পাচার কেন্দ্রের নারীদের সাথে কেমন ব্যবহার করা হয় সেটা তোর থেকে ভালো আর কে জানে। ইউ আর দ্য লিডার অফ দ্য বিগেস্ট ক্রাইম সিন্ডিকেট ইন দ্য কান্ট্রি। যে কারো ব্যবহার করা গ্লাসটা পর্যন্ত ছুঁয়ে দেখে না, সে অন্যের স্পর্শ করা একজন পতিতার সাথে সংসার করছে, স্যার। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের, রাগের উত্তাপে লাল হয়ে আছে চোখ মুখ। অদ্ভুতভাবে হেসে বলে, এত বোকা হয়ে আমার সাথে খেলতে নেমেছিস কায়াত। তুই ভুলে যাচ্ছিস নিক জেব্রান তার সম্পত্তিকে ঠিক কিভাবে নিরাপদে রাখে। আর এটা তো ছিল আমার দুর্বলতা। পাচার কেন্দ্রেও রানীর হালে ছিল। পুরুষ তো দূরে থাক, মাসিও তাকে স্পর্শ করতে পারেনি, কারণ তাকে পাহারা দেওয়ার জন্য ছিল আন্ডারগ্রাউন্ড টেররিস্ট গ্যাংস্টার বস। যে নিক জেব্রানের পেছনে হাজারটা গার্ড ঘোরে, সেই নিক জেব্রান একজন নারীকে পাহারা দিয়েছে সারা রাত জেগে। রানীর হালে থেকেছে সে বিকজ সে গ্যাংস্টার বসের স্ত্রী, যার অর্থ পুরো সাম্রাজ্যের মালকিন। জেনে রাখ কায়াত, পুরুষ তো দূরের কথা, একটা পাখি ওকে ছুঁয়ে দেখার ক্ষমতা রাখে না। তোকে একবার বলেছিলাম যেদিন ওকে সামান্য স্পর্শ করবি সেদিন আমি গ্যাংস্টার পথ ছেড়ে দিব। 2 বছর হতে চললো, পারিসনি। এখন কোন বাল ছিড়বি দেখিয়ে দিস, নয়তো তোর যে ছিড়ব সেটা কনফার্ম, রাস্কেল। কায়াত নেশায় বুঁদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চেয়ারে হাত পা ছড়িয়ে বসে অট্টহাসি দিয়ে বলে, তুই শক্তিশালী সেটা অস্বীকার করব না,
কিন্তু তুই বাস্তবতা বদলাতে পারবি? পাচার থেকে তুলে ওকে নিলামে তুলেছিলাম আমি। 18 জন মিলে ওর শরীরের ভাঁজে লালসার দৃষ্টি দিয়েছে, চোখ দিয়ে এমনভাবে নোংরা করেছে যে স্পর্শের প্রয়োজন নেই। আর সেই নোংরাকে নিয়ে তুই রাত কাটাচ্ছিস। বলছি বেড পারফরমেন্স কেমন দেয়? দেখতে তো ছোটোখাটো মনে হয়, তাহলে তোর মতো এমন দানবকে সামলায় কিভাবে? শক্তি আছে বলতে হবে। নিকের চোখ শিকারির মতো জ্বলে ওঠে, তার নিঃশ্বাসের শব্দ পুরো রুম জুড়ে বিরাজ করছে। হাতের রগগুলো কেমন অস্বাভাবিক ফুলে উঠেছে। ঘাড়ে আঙুল ঘষে বলে, থেমে যা কায়াত, নয়তো তোর রক্ত দিয়ে আমি গোসল করব। তোর কলিজা আমি নিজে ছিঁড়ে খাবো, তোর শরীরের প্রতিটি মাংসপিণ্ড বিষাক্ত পোকার আহার করাবো। টুনাইট ইজ দ্য ফাইনাল ফাকিং সেলিব্রেশন অফ ইয়োর চ্যাপ্টার, কারণ পরবর্তী আগুন তোর চিতার মধ্যে জ্বলবে শুয়োরের বাচ্চা। মাল খেয়ে টাল হয়ে থাকা কায়েতের বিশ্রী হাসির শব্দ শুধু ভেসে আসতে খ্যাপা বাঘের মতো মোবাইলটা দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেয় নিক। খণ্ডবিখণ্ড হয়ে যায় মোবাইলটা। নিক চুল টেনে ধরে, অপর ফোনে কাউকে ফোন করে। ফোন রিসিভ হতেই চিৎকার করে ওঠে, কায়েতের খোঁজ কর, আকাশ পাতাল জমিন যেখানে লুকিয়ে আছে সেখান থেকে খুঁজে বের করে আমাকে জানা। 7 ঘন্টার মধ্যে যদি কায়েতের খোঁজ করতে না পারিস, তবে তোদের মাথা কেটে আমি মাটি রাঙাবো। That person hurt me fucking deeply. Their very existence, even for a moment, is the reason for my unrest. কেটে দেয় ফোন, চুল টেনে ধরে চিৎকার করে ওঠে নিক। হাতের ফোনটাও আছড়ে ফেলে দেয়। বারবার বিকট শব্দে ঘরটা যেন কেমন ছমছমে হয়ে উঠেছে। নিক আচমকা অ্যানির দিকে তাকাতে অবাক হয়ে যায়। সামান্য সময়ের জন্য তো ভুলে বসেছিল তার উপস্থিতির কথা। অ্যানি কেমন বিধ্বস্ত হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, কানের মধ্যে 2 হাত দিয়ে চেপে ধরে আছে। নিক চোখ মুখে হাত দিয়ে ঘন নিঃশ্বাস টানে। কায়াতের প্রতিটা কথা অ্যানি নিঃসন্দেহে শুনে। নিকের বুঝতে বাকি রইল না। নিক সামনে এগিয়ে যেতে পারছে না, কেমন যেন নিজেকে নিস্তেজ মনে হচ্ছে। আশ্চর্য, গ্যাংস্টার বস কি ভয় পাচ্ছে? একটু আগেও তো হুঙ্কারে কেঁপে উঠেছিল শত্রুপক্ষ, তবে মুহূর্তে কেন এভাবে ভয় পাচ্ছে সে? নিক অনুভব করলো পা দুইটাকে সামনে নিতে পারছে না। জন্মদাত্রীকে খুন করেছে যে ছেলে, সে একটা নারীর বিধ্বস্ত মুখ দেখে সহ্য করতে পারছে না। নিক ছন্নছাড়া হয়ে আশেপাশে তাকায়। অ্যানির সামনে সামান্য ঝুঁকে তার শরীরে হাত রাখে। অ্যানি নিকের দিকে তাকায়, নিজেকে সামলাতে না পেরে আচমকা নিকের বুকে ঝাঁপিয়ে পড়ে। বুকে মাথা রেখে পেছন থেকে শার্টটাকে খামচে ধরে শক্তভাবে। কান্নার কারণে কথা বলতে পারছে না, বুক চিরে চিৎকার করে ওঠে, আমি অপবিত্র নই, আমাকে কোনো পুরুষ ছুঁয়ে কলঙ্কিত করেনি। ওদেরকে বলে দিন আমি কারো রক্ষিতা নই। আপনি তো আমাকে বৈধভাবে ছুঁয়েছেন, তবে তারা কেন আমাকে নিয়ে এত জঘন্য কথা বলে? রক্ষিতা নই আমি কারোর, এই শব্দের ভার আমি বহন করতে পারি না, কষ্টে কলেজা ছিঁড়ে যায় আমার। ওদেরকে বলে দিন নিক, আমি কলঙ্কিত নই। অ্যানির কান্নার শব্দে হাহাকার করছে প্রতিটা দেওয়াল। অ্যানির মুখে প্রথমবারের মতো নিজের নাম শুনে থমকে যায়। অন্য কিছু ভুলে বারবার নিক শব্দটা প্রতিধ্বনি হচ্ছে। অ্যানি হুট করে কান্না থামিয়ে দেয়, ক্লান্ত শরীরটা ছেড়ে দেয় নিকের বুকের মাঝেই। নিক চেপে ধরে অ্যানির শরীরটা। কান্না থামাও ব্লাড রোজ, তুমি যদি পৃথিবীর সব থেকে কলঙ্কিত নারী হও, তবু আমার কাছে পৃথিবীর সব থেকে শুদ্ধতম নারী। নিকের কণ্ঠ কানে যেতে অ্যানি কিছুটা নিস্তব্ধ হয়ে যায়, হুট করেই ছিটকে যায় নিকের থেকে। নিকের কপাল কুঁচকে আসে। অ্যানি পিছিয়ে গিয়ে বলে, এত জঘন্য কথা আমি কোনোদিন শুনিনি। আজ এটাও প্রশ্ন উঠেছে, বিছানায় পারফরমেন্স কেমন দেয়? আমার সাথেই কেন এমন? কেন ঘটে আমার সাথে এমন? কি অপরাধ করেছি আমি? আমি একটা বিষাক্ত জিনিস। অ্যানি পাগলের প্রলাপ নিকের রাগ বাড়ানোর জন্য আরও যথেষ্ট। অ্যানি 2 হাত ঝাঁকি দিয়ে বলে, স্টপ, অন্যের কথা নিয়ে যদি আর এক ফোঁটাও চোখের পানি ফেলেছিস, তবে জান খেয়ে ফেলবো হারামির বাচ্চা। তুই কায়েতকে চিনিস? সিসকাদুনির মতো কেঁদেই যাচ্ছিস। ও একটা নরখাদক, প্রতিদিন পার্টির মধ্যে মানুষের মাংস রক্ত খেয়ে উল্লাস করে। শালার শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কুমারী মেয়েদের সাথে রাত কাটায়। এর টাওয়ার চেক করলে লক্ষণারী ছোঁয়া পাওয়া যাবে। এর মতো একটা কুত্তার বাচ্চার কথায় তুই কাঁদছিস কেন? আবারও ফুপানোর শব্দ আসলে মেরে মাটিতে পুঁতে দিয়ে আসবো। কান্না থামা। নিকের ধমকের কারণে অ্যানির হেঁচকিও কমে যায়। ফ্যাল ফ্যাল করে তাকায় নিকের দিকে। লোক কতটা খারাপ হলে এমন সময় এভাবে ধমকায়? একটু মাথায় হাত বুলিয়ে মিষ্টি কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? অ্যানি কান্নার কারণে কথা বলতে পারছে না, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আসছে বারবার। কোনোদিন মানুষ হবেন না, সাইকো একটা। অ্যানির ঠোঁটের দিকে তাকিয়ে নিকের অবস্থা কাহিল। অ্যানির ঠোঁটের উপরে নিজের আঙুল চেপে ধরে বলে,
টানছে খুব। অ্যানি হকচকে উঠে বলে, কি? নিক পেছন থেকে অ্যানির মাথা চেপে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে আসে। চোখের দিকে তাকিয়ে বলে, টানছে অনেক কিছুই, কিন্তু সময়টা খুব অল্প। বাইরে গিয়ে কাউকে চিতার মধ্যে নিতে হবে। অল্প সময় অল্প কাজ করা যাক। অ্যানিকে আর বুঝতে দিল না নিক উন্মাদের মতো চেপে ধরে অ্যানির ঠোঁট। অ্যানির চোখ বড় বড় হয়ে আসে, কষ্টে তার কলিজা ফেটে যাচ্ছে। আর এমন মোমেন্টে নিকের উন্মাদ ব্যবহারে রেগে যায়, নিকের পিঠে ঘুষি দেয় ইচ্ছে মতো। নিক হাত চেপে ধরতে গিয়ে থেমে যায়। ওষ্ঠের মিলনে অ্যানির নাজেহাল অবস্থা। নিকের বুকে নখের আঁচড় দিতে থাকে ইচ্ছে মতো। নিক কামড় বসায় নরম ঠোঁটের ওপর। অ্যানি ব্যথায় কুঁকড়ে ওঠে। নিকের হাত চলে যায় অবাধ্যভাবে। অ্যানির পুরো শরীর যেন স্তব্ধ হয়ে যায়। এমনভাবে 20 মিনিট চলে এই উন্মাদনা। নিক ছেড়ে দেয় অ্যানিকে। অ্যানি শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। অ্যানি ঠোঁট থেকে রক্ত মুছে দিয়ে নিক বলে, বাকি কাজটা রাতে করবো বেবি। নাজলি গুনগুন করে গান গাচ্ছে আর এদিক সেদিক হাঁটছে। মেইড এসে রুম পরিষ্কার করে দিয়ে যায়। আনিশকে এই মুহূর্তে ইমার্জেন্সি বাইরে যেতে হবে, কিন্তু শাওয়ার ছাড়া কিভাবে বের হবে সে? হাত এমনভাবে কেটেছে যে পানি লাগলেই জ্বলে উঠবে। আনিশের ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে ওঠে। নাজলির দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে, সামনে এসো। নাজলি শুনেও না শোনার অভিনয় ধরে বসে আছে। আরিশের চল শক্ত হয়ে আসে, ধমকে ওঠে, শুনতে পাচ্ছ না কি বলছি? নাজলি খাপছাড়া ভঙ্গিতে বলে, ডিস্টার্ব করবেন না, মুভি দেখছি, নায়কটা এত জোশ। আহ, এমন একটা ছেলে যদি আমার উনি হতো। আরিশ হাত মুষ্টি করে কটমট করে তাকায়। হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ক্রিমিনাল লিডার। বসা থেকে উঠে খপ করে নাজলির হাত থেকে ফোনটা নিয়ে বাহিরে ফেলে দেয়। নিজের ফোনের এমন অকাল মৃত্যুতে নাজলি পারছে না কেঁদে দিতে, এমন অবস্থা। নাজলি বাহিরে যেতে চাইলে আরিশ হাত দিয়ে আটকে ফেলে। নাজলি রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে, আপনার সাহস হলো কিভাবে আমার ফোনটাকে নিচে ফেলে দেওয়ার, অসভ্য লোক। আরিশও সেমভাবে জল শক্ত করে ফেলে। আবারও তেরামি করলে মোবাইলের জায়গায় মাথাটাকে আছড়ে মগজ বের করবো বেয়াদব। নাজলি ভ্রু নাচায়, মগজটা মনে হয় আপনার বাপের সম্পত্তি। আরিশ নিজেও ভ্রু নাচিয়ে বলে, আমার বাপের হলে তো তুমি আপন বোন হয়ে যাবে। তুমি হলে তোমার বাপের কষ্টের ফল ডার্লিং। আমার বাপের আমি ছাড়া ওনার কোনো সন্তান ছিল না। আরিশের এমন অদ্ভুত যুক্তিতে নাজলি তেড়ে যায়। আরিশ একই জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। নাজলি থতমত খেয়ে বলে, আপনাকে আমি দেখে নিব। কোথা থেকে শুরু করবে? মানে? আরিশ সরে গিয়ে বলে, আমাকে দেখার কথা বলছো, শুরু কি উপর থেকে নিচে যাবে নাকি নিচ থেকে উপরে যাবে? নাজলি হতভম্ব হয়ে যায়। আরিশের দিকে কুশন ছুঁড়ে দিয়ে বলে, গজব পড়ুক আপনার মুখের ওপর নির্লজ্জ। আরিশ কুশনটা ধরে বিছানায় বসে পড়ে। নাজলি সাইড টেবিল থেকে আরিশের ফোনটা তুলে জানালা দিয়ে ফেলে দেয়। এমনভাবে ফেলেছে যে কত জায়গায় ধাক্কা খেয়েছে তার ইয়াত্তা নেই। নাজলি ভেবেছে আরিশ হয়তো খেপে যাবে এমন করাতে, কিন্তু আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ফোন ফেলে নিচে থেকে গেলে কেন? নিজেও লাফ মারতে এর সাথে আপনার ঘাড়ে রক্ত খাওয়ার জন্য থেকে গিয়েছি। জঙ্গলি কি আর কারণ ছাড়া বলি, রক্ত তো সেই প্রথম থেকেই খাচ্ছ। নাজলি রাগে কাঁপছে, অথচ কিছুই করতে পারছে না। আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলে, এর প্রতিশোধ আমি ভিন্নভাবে তুলব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নিশ্চয়ই বিয়ে করবেন, তার থেকে অবশ্যই ডজন ডজন বাচ্চা ফোটাবেন। যে উত্তেজনা আমি দেখতে পাচ্ছি এতে ডজনও কম হয়ে যাবে। আরিশ গম্ভীর অথচ শান্ত গলায় বলে, চেক করেছিলে নাকি আমার উত্তেজনা? কতদিন গিয়েছিলে আমার সাথে বেডের ওপর? নাজলি লজ্জায় চোখ মুখ খিচে ফেলে, তবুও জেতার জন্য সাহস নিয়ে বলে, অভ্যন্তরীণ জিনিস আরেক নারীর সম্পত্তি আমার দেখার এত ইচ্ছে নেই। আরিশ কাঁধ নাড়ায়, ডজন কেন, আমি তো 1000টা বাচ্চা নিব, যদি আমার বউ সেটা গ্রহণ করতে পারে। মূলত সে প্রচুর রাগী। মৃত্যুর ভয় নেই, যা বলে একদম মুখের ওপর। অদম্য সাহস নিয়ে তার চলাফেরা আর কথাবার্তা। দেখতে এতটা রূপবতী যে আরিশের হৃদয় থমকানোর জন্য যথেষ্ট। মূলত এমন মেয়ে পেলেই বিয়ে করে ফেলবো। নাজলি প্রথমে ভেঙে পড়েছিল, ভেবেছিল হয়তো অন্য মেয়েকে পছন্দ করে ফেলেছে। হুট করে এমন পাল্টে নেওয়াতে রাগে ইচ্ছে করছিল নিজের চুল ছিঁড়তে। ছেলে মানুষ এত ঝগড়ুটে কিভাবে হয়? নাজলির অশান্ত কথাটা মনে মনে পড়ে। কেশে বলে, আমার কথাটাকে সমাপ্ত করতে না দিয়ে তামাশা করবেন না। বাচ্চার কথা বলছিলাম, প্রতিটা বাচ্চার উপর প্রতিশোধ তুলব আমি। বাপকে তো কিছু করতে পারছি না, এদেরকে মেরে মনের জ্বালা মিটাবো। নাজলির কথায় আরিশ অদ্ভুতভাবে তাকায়, শান্ত গলায় বলে, কথাটা ভালোভাবে মনে রেখো, বাচ্চাদের উপরে কিন্তু প্রতিশোধ তুলবে যে কোনো মূল্যে হোক। তখন যদি এক থাপ্পড় দিতে গিয়ে বলো আমার বাবা, তখন কিন্তু এটা আমি মেনে নিব না। নাজলি কপাল কুঁচকে বলে, আশ্চর্য, আপনার বাচ্চাকে আমি বাবা বলবো নাকি? সে কি আমার সন্তান নাকি?
আরিশ রহস্যময়ভাবে হাসল। আজকাল কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সে। আগে তো সে এমন ছিল না, তার সাথে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না। তবে আজ কেন সে কিছু বলছে না? আরিশ কাবার্ডের কাছে গিয়ে বলে, আমাকে শাওয়ারের সাহায্য করো। নাজলির চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। ঠিক বয়সে বিয়ে হলে এতদিন 10 বাচ্চার বাপ থাকতেন, আপনাকে কি সাহায্য করব? আরিশ কাবার্ড থেকে শার্ট বের করে বলে, বারবার বাচ্চার কথা বলে কিসের ইঙ্গিত দিচ্ছ? তুমি যদি নিতে পারো তবে শুধু 10টা নয়, এর থেকেও বেশি দিতে রাজি আছি। আমার আর কি কষ্ট। নাজলির নাক মুখ কেমন কুঁচকে আসে, মুখ নাকি অ্যাটম বোমাইটা। নাজলি কিছু বলারও সুযোগ পায়নি। আরিশ নিজের রূপে ফিরে আসে। সেই গম্ভীরতা নিয়ে বলে, অযথা তর্ক না করে সাহায্য করো আমাকে। একটু বেশি হয়ে যাচ্ছে না? এমন অযথা ঢং করছেন কেন? পুরো শরীরে যখন ক্ষত নিয়ে পড়ে থাকতেন তখন কাকে খুঁজেছেন? আরিশ ঠোঁট কামড়ে ধরে হাসে। নাজলির হাত চেপে ধরে ঠেলে ওয়াশরুমে নিয়ে যায়। নাজলি ছটফট করে ওঠে। আপনার ধান্দা আমি বুঝেছি। একা একটা মেয়েকে পেয়ে এভাবে ফায়দা তুলছেন। আরিশ দরজা লাগিয়ে বলে, ফায়দা তোলার ইচ্ছে থাকলে অনেক আগেই করতে পারতাম। এতদিনে আমার ফটোকপি পেটে নিয়ে ঘুরতে তুমি। চুপচাপ আমার শরীর থেকে শার্টটা খোলো, নয়তো ফটোকপি নিয়ে ঘোরার প্রসেসিং শুরু করে দিব, প্রমিস। নাজলি থমকে যায়। নিস্তব্ধতা ছিঁড়ে নাজলির হৃৎপিণ্ডের ধুকপুকানিটা যেন দেয়ালগুলোতে আছড়ে পড়ছে। আরিশের পাথরের মতো শক্ত হাতের মুঠোর সামনে সে কতটা অসহায়। কি কারণে সে এখন? লোকটা যে পুরোটা অভিনয় করছে সবটাই নাজলির জানা। যার কোনো অনুভূতি নেই সে আজ হুট করে ব্যথার ভয়ে চুপসে যাবে। হাস্যকর। নাজলি কোনো কথা বলে না আর। ঝগড়া করার মুড নেই। বাথরুমের নিয়ন আলোটা কেন জানি আজ বড্ড বেশি ফ্যাকাশে। আরিশের এক হাতে সাদা ব্যান্ডেজ, যা থেকে হালকা রক্তের আভা উকি দিচ্ছে। সেই রক্তাক্ত হাতেই সে বাথটাবের পাশে নাজলিকে নিয়ে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জেদার নেশা মেশানো। নাজলি সেই চোখের দিকে তাকাতে পারছে না। আরিশ আবারও বলে, খোলো। আরিশের ফিসফিস কণ্ঠে কেঁপে ওঠে নাজলি। গলার স্বর নিচু কিন্তু হুকুমের মতো শোনাচ্ছিল শার্টটা খুলে দেওয়ার জন্য। নাজলির হাত দুটো কাঁপছে, আঙুলগুলো তার কথা শুনছে না। কাপড়ের বোতামগুলো খুলতে গিয়ে সে বারবার খেই হারিয়ে ফেলছে। আরিশের শরীরের উষ্ণতা আর সেই তীব্র পুরুষালী সুবাস তাকে আরো বেশি অস্থির করে তুলছে। সে জানে না এই কম্পন কি কেবল ভয়ের নাকি অবচেতনে লুকিয়ে থাকা অন্য কোনো অনুভূতির। শার্ট খুলতে আরিশ বাঁকা হাসে। হঠাৎ করে আরিশ শাওয়ারটা ছেড়ে দেয়। মুহূর্তে বরফ শীতল জল নাজলির পিঠ বেয়ে নেমে যায়, ভিজে একাকার হয়ে যায় মুহূর্তেই। জলের ঝাপটায় নাজলির তদ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল এক নিমিষে। সে সিটকে সরে যেতে চাইল, আর্তনাদ করে উঠল, কি করছেন আপনি? কিন্তু পালানোর পথটা আরিশ আগে থেকে বন্ধ করে রেখেছে। তার এক হাতের শক্ত বাঁধন নাজলির কোমরকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। পানির ঝাপটায় নাজলির জামা শার্ট লেপটে গেছে শরীরের সাথে। শিরশির করে কেঁপে উঠছে রমণী। আরিশের ব্যান্ডেজ করা হাতটার দিকে নজর যেতে অবাক হয়ে যায়। ব্যান্ডেজ ভিজে একাকার, তাহলে তাকে নিয়ে আসাটা ইচ্ছেকৃত ছিল? নাজলি ছটফট করে বলে, মিথ্যুক লোক, ব্যান্ডেজ নিয়ে অভিনয় করলেন কেন? তুমি বিশ্বাস করে নিলে যে ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম সামান্য ক্ষত নিয়ে আহ্লাদি করবে? তোমার অবস্থান, তোমার পরিচয় স্মরণ করাচ্ছি, মিসেস আরিশ ইলহাম। শাওয়ারের নিচে নগ্ন অবস্থায় লেপ্টে থাকা পুরুষটা আপনার কি সেটা মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। বৈধতা মনে করাচ্ছি, আমার অধিকার স্মরণ করো। পরের বার আমার সামনে পরপুরুষ নিয়ে কথা বলবে না।